আগামী বছর এসএসসি সিজিএল 2026-এর পরীক্ষাটি দিতে চাও তাদের জন্য আজকের এই স্ট্র্যাটেজি ভিডিওটা একেবারে হিরো টু জিরো লেভেলে সমস্ত কিছু একটা ওভারভিউ দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা একেবারে প্রথম থেকে শুরু পর্যন্ত দেখবে, কারণ এরকম ধরনের স্ট্র্যাটেজি ভিডিও ফুল ভিডিও আমাদের বাংলাতে পাওয়া খুবই মুশকিল, সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। তো এই ভিডিওটা কাদের জন্য হেল্পফুল এবং কারা দেখবে? যারা প্রধানত এখন কলেজে আছো, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, যারা থার্ড ইয়ারে আছো এবং সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য তো একেবারে গুরুত্বপূর্ণ, কারণ তাদেরকে তো একেবারে দেখা উচিত কীভাবে প্রিপারেশান স্টার্ট করবে। আগামী বছর থার্ড ইয়ারে যারা পড়ছো তারা তো আগামী বছর দিতে পারবে, তো কীভাবে শুরু করবে তার একটা ওভারভিউ এখানে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে এখন যারা 12 পাস করলে তারা দেখতে পারো, কারণ এই সিজিএল আর সিএইচএসএল পুরো সেম। তো সিজিএলে যা কিছু বলা হবে, যা স্ট্র্যাটেজি কাজ করবে, সিএইচএসএলের ক্ষেত্রেও তা সেরকমই স্ট্র্যাটেজি কাজ করবে। তো তোমরা যারা 12 পাস করেছো তারা কলেজে পাশাপাশি তোমরা এই সিএইচএসএলের প্রিপারেশন নিতে পারো এবং প্রথম থেকে সিজিএলেরও প্রিপারেশন নিতে পারো। এবং যারা আদার্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা তো জানোই আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কীরকম ধরনের। তো অন্য গভর্নমেন্ট এক্সামের জন্য পড়েও তো এখানে সেরকম এক্সাম হচ্ছে না, তো তোমরা সিজিএল, সিএইচএসএল, এমটিএস এগুলো ট্রাই করো, যে পরীক্ষাগুলো বছরে 3-4 বার করে হয়। তো যারা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এটা দেখো, লিস্ট দেখো, তো তারপরে প্রিপারেশন শুরু করবে কি করবে না সেটা পরে দেখা যাবে, অ্যাটলিস্ট আগে দেখো প্রথমে। এবং যারা এমটিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, অনেক ভাই বন্ধু এখানে প্রিপারেশন নিচ্ছ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো তারাও দেখো অ্যাটলিস্ট একটা ওভারভিউ যে কীরকম কী হতে পারে না হতে পারে সেটা দেখো। এবং সিএইচএসএল গ্রুপটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো সর্বপ্রথম আমাদের মনে একটাই কোয়েশ্চেন আসে যে এসএসসি সিজিএল জিনিসটা কী দাদা? দেখো, আমাদের কেন্দ্র সরকারের একটা কমিশন আছে, স্টাফ সিলেকশন কমিশন, যে বিভিন্ন ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে বিভিন্ন লেভেল অনুযায়ী। গ্র্যাজুয়েশন লেভেলের জন্য একটা, উচ্চ মাধ্যমিকের লেভেলের জন্য একটা, মাধ্যমিক লেভেলের জন্য একটা, যারা পুলিশে যেতে চায় তাদের জন্য একটা, যারা ডিফেন্সে যেতে চায় তাদের জন্য একটা। মানে এই স্টাফ সিলেকশন কমিশন, যেটাকে আমরা এসএসসি বলছি, স্কুল সার্ভিস কমিশন নাই কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, বিভিন্ন রকমের পরীক্ষা কন্ডাক্ট করে বিভিন্ন রকমের স্টুডেন্টদের কোয়ালিফিকেশন চয়েস অনুযায়ী, সিএইচএসএল, এমটিএস, জিডি, সিপিও বিভিন্ন রকমের। তো এদেরই মধ্যে সব থেকে হাই প্রোফাইল, সব থেকে পাওয়ারফুল একটা এক্সাম হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যাকে আমরা সিজিএল হিসেবে জানি। তো দেখো, আমরা জানি আমাদের দেশের সব থেকে বড় পরীক্ষা, মানে সব থেকে পাওয়ার আছে এরকম ধরনের সব থেকে বড় পরীক্ষা হচ্ছে ইউপিএসসি, যেখান থেকে আইএএস, আইপিএস, আইআরএস, আইএফএস বিভিন্ন রকমের অফিসার বের হয়। তো সেই ইউপিএসসির পরে আসে সিজিএল, যেটাকে আমরা মিনি আইএস বলেও পরিচিত। এই সিজিএল পরীক্ষাটাকে আমরা মিনি আইএস হিসেবেও জানি। তো দেখো, ইউপিএসসি যেমন আইএএস, আইপিএস, আইআরএস অফিসার বের করে, তেমনি সিজিএল কী বের করে? সিজিএল মূলত যত ধরনের গ্রুপ বি আছে, গ্রুপ সি আছে, সেগুলো বের করে। গ্রুপ বির মধ্যে কারা কারা পড়ছে দেখো, ইউপিএসসি দিয়ে যে আইএএস, আইপিএস হয় তাদের তো স্যালারি একেবারে 95,000-এর ওপরে, কিন্তু সিজিএলে দিয়ে যারা বি গ্রুপে সিলেক্ট হয় তাদের যে স্যালারি থাকে 65K to 75K। জাস্ট ইম্যাজিন, জাস্ট কল্পনা করো, এমন একটা পরীক্ষা যেটা সারা বছর হয়, সেটার জন্য প্রিপারেশান নাও এবং এক বছর ঠিকমতো প্রিপারেশান নিলেই 65K to 75K পর্যন্ত পেতে পারবেন। আমাদের রাজ্যে যেখানে কোনো কিছুই নাই, সবাই করে যাচ্ছে, কেউ ডিএড, কেউ বিএড, এসব করেই যাচ্ছে, অথচ কোনো ফলই হচ্ছে না। তো এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নাও। এবার এই গ্রুপ বির জন্য কী কী পোস্ট আছে? এএসও, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বিভিন্ন রকমের রেলওয়ে ডিপার্টমেন্টে আছে। আমাদের যেমন যে ইস্টার্ন রেলওয়ের যে সদর দপ্তর কলকাতা, তোমরা এই অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার হিসেবে সেখানে যোগদান করতে পারো। বিভিন্ন বড় বড় হাই প্রোফাইল যে পোস্টগুলো আছে সেখানে, এক্সাইজ ইন্সপেক্টর, কেন্দ্র সরকারের আবগারি দপ্তর, তারপরে ইডি আছে, সিবিআই আছে, এমইএ আছে, মিনিস্ট্রি ইন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিভিন্ন রকমের হাই প্রোফাইল পোস্ট আছে। ইউপিএসসি যাদের এক্সাম হয় না তারা অনেকে এই সিজিএলের জন্য প্রিপারেশান নেয়, এবং এই যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ তাদেরই 3 ধাপ লেভেল নিচে আছে। এগুলোতে সিলেক্ট হয়ে যাওয়ার 5-6 বছর পর প্রমোশন হয়ে এগুলোতে যাওয়া যায়, এগুলোতে আইআরএস, আইএফএস এগুলোতে। তো যাই হোক, এবার গ্রুপ সিতে কোন কোন পোস্টগুলো থাকে দেখো। গ্রুপ সি, যার স্যালারি থাকে 75K to 50K। জাস্ট ইম্যাজিন, গ্রুপ সি ইনহ্যান্ড স্যালারি, এর থেকে এগুলো আরও ইনক্রিমেন্ট হয়, প্রতি বছর এগুলো বাড়ে। এবার কোন কোন পোস্ট আছে এখানে? ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর আছে, তারপরে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আছে, বিভিন্ন রকমের পোস্ট আছে। তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের সিজিএল এক্সাম দিয়ে কোন কোন পোস্টগুলো আছে, কোন কোন অফিসার লেভেলে যাওয়া যায় সেগুলো। দেখো, কখন হয় এক্সাম? প্রতি বছর হয়, প্রতি বছর পরীক্ষা হয়। আমাদের রাজ্যে কি? আমাদের রাজ্যে মনে হয়
মানে না বলাই ভালো, রাজ্যের কথা। একেবারে 5-6 বছর অন্তর অন্তর এক্সাম হয়। তো এই এক্সামগুলো ইচ ইয়ার প্রতি বছর হয় এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে ssc.gov.in। সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবে। আমাদের রাজ্যে তো সেরকম ধরনের কিছু ওয়েবসাইট আছে পিএসসির, মানে কোনো কিছুই বোঝা যায় না ইন্টারফেস, কিন্তু এখানে একেবারে সিম্পল ল্যাঙ্গুয়েজে সমস্ত ডিটেলস তুমি পেয়ে যাবে। এমটিএস, সিএইচএসএল, জিডি, সিপিও এই পরীক্ষাগুলো সারা বছর হয়, প্রতি বছর এগুলো হয়। এবার যে সিজিএলের জন্য প্রিপারেশন নিচ্ছে তার যখন হচ্ছে না, সে এমটিএস সিলেক্ট হয়ে যাচ্ছে বা সিএইচএসএল সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং যার ডিফেন্সে যাওয়ার ইচ্ছে সে জিডির মাধ্যমে যাচ্ছে, এবং যার পুলিশ বিভাগে যাওয়ার ইচ্ছে সে সিপিও দিচ্ছে। তো বিভিন্ন রকমের অপরচুনিটি এই সিজিএল, এই স্টাফ সিলেকশন কমিশন এক্সামের মধ্যে আছে। এবার সিজিএলের ভ্যাকান্সিও সেই লেভেলের আসে, দারুণ পরিমাণে আসে। একেবারে 8,000-এর নিচে কখনোই থাকে না, যাই হয়ে যাক না কেন। রিসেন্টলি 3-4 বছর থেকে যেটা দেখা যাচ্ছে 8,000-এর নিচে ভ্যাকান্সি থাকছে না। 2024 সালে ভ্যাকান্সি এসেছিলো 18,000-এর ওপরে, 2023 সালে ভ্যাকান্সি এসেছিলো 8,000 মতো, এবং 2022 সালে সব থেকে হাইয়েস্ট রেকর্ডে ভ্যাকান্সি এসেছিলো 37,000-এর মতো ভ্যাকান্সি এসেছিলো। তো এত বেশি ভ্যাকান্সি আসে, আমি তো ভেবে পাচ্ছি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কোথায়, এরা ঘুমিয়ে আছে মনে হয়। যাই হোক, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সেরকম কোনো রকমের চাকরি নেই। এবার সবাই কী করে, তো প্রত্যেককে এই সিজিএল, সিএইচএসএল, এমটিএসের দিকে একটু নজর দেওয়া দরকার। না তো কী করছে ছেলেপিলে, ডিএড করছে, তারপরে বিএড করছে, এগুলো করে আলটিমেটলি কোনো লাভই হচ্ছে না। এসব করে আলটিমেটলি কোনো লাভই হচ্ছে না, এবং ফুড এসআই, ক্লার্কশিপ, বিভিন্ন রকমের এক্সাম যেগুলো কোনো ঠিক ঠিকানায় নেই, সেগুলোর জন্য তারা প্রিপারেশন নিচ্ছে। আরে ভাই, একবার এই ভিডিওটা দেখো, একবার জাস্ট ওভারভিউটা দেখো, রিয়ালিটি বুঝতে পারবে। তারপরে তোমরা যারা ভিডিওটা দেখছো, স্টার্ট করছো, একেবারে পুরোটা দেখো, তারপরে বুঝতে পারবে প্রিপারেশন স্টার্ট করবে কি করবে না, সেটা পরে দেখবে। আগে দেখো ওভারভিউটা। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, অনেকের কোশ্চেন থাকে যে দাদা এরকম আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান এরকম, আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি কি পারবো? তো দেখো কোয়ালিফিকেশানটা মোটামুটি একটা গ্র্যাজুয়েশন তোমাকে লাগবে, যেহেতু সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যার ফুল ফর্মই হচ্ছে এটা। তো এখানে কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন লাগবে, এবং একটা রেকগনাইজড ইউনিভার্সিটি, এমন নয় যে ফেক ইউনিভার্সিটি থেকে করবে। এবার অনেকে ওপেন ইউনিভার্সিটি থেকে করে, যেমন এনএসওইউ থেকে। তো এনএসওইউ থেকে তোমরা যারা গ্র্যাজুয়েশন যাদের আছে, তারাও কিন্তু একবারে নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এনএসইউ হচ্ছে একটা রেকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে, এবং যে কোনো স্ট্রিম, সায়েন্স, আর্টস, কমার্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, যে কোনো স্ট্রিম, এবং নো পার্সেন্টেজ রিকোয়ার্স, তোমার পাস হলেই হলো, কোনো রকমের পার্সেন্টেজ এখানে দরকার পড়ে না। এবার এজ, কীরকম এজ হওয়া উচিত, দেখো বিভিন্ন রকমের পোস্ট আছে। এবার যারা আনরিজার্ভড ক্যাটাগরিতে আছো, যারা জেনারেল ক্যাটাগরিতে আছো, কিছু পোস্ট আছে 18 থেকে 27 বছর বয়স লাগে, কিছু পোস্ট আছে 18 থেকে 30 বছর পর্যন্ত লাগে, এবং কিছু পোস্ট আছে যেখানে 18 থেকে 32 পর্যন্ত লাগে। এবার যারা ওবিসি আছো, এর সঙ্গে প্লাস 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং যারা এসসি এসটি আছো, তারা এইগুলোর সঙ্গে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো এটা গেল আমাদের গ্র্যাজুয়েশন এবং এজ, আশা করি ক্লিয়ার হলো। এবার হচ্ছে ফিজিক্যালি ডিসেবলড এবং কালার ব্লাইন্ড। অনেকে ফিজিক্যালি ডিসেবলড থাকো, অনেকের চোখে চশমা আছে, কালার ব্লাইন্ড আছো। তো প্রত্যেকের জন্য এখানে বিভিন্ন রকমের পোস্ট আছে। ফিজিক্যাল ডিসেবলড যারা আছো তারাও দিতে পারবে এক্সাম, তবে পিডাব্লিউডি সার্টিফিকেট তোমাদের অবশ্যই থাকতে হবে, কারণ সার্টিফিকেট থাকতে হবে এখানে। আর কালার ব্লাইন্ড যারা আছো, তারাও এই এক্সাম দিতে পারবে। বিভিন্ন রকমের পোস্ট আছে, আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো যে ফিজিক্যালি ডিসেবলড যারা আছো, কালার ব্লাইন্ড যাদের আছে, তারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কোন পোস্ট তাদের জন্য সুইটেবল আছে। এবার দেখো এক্সামে কী আসে, বা কীভাবে হয় পরীক্ষা, এক্সামে কী আসে। দেখো যদি আমি ধাপটা বলি, তো দেখো প্রথমে হয় আমাদের টায়ার 1, যেটাকে আমরা প্রিলিমস বলি, তারপর হয় টায়ার 2, যেটাকে আমরা মেন্স বলি, এবং তারপরে টায়ার 2 ক্লিয়ার হয়ে গেলে পোস্ট প্রেফারেন্স ভরতে বলে, পোস্ট প্রেফারেন্স ভরার পর সিলেক্ট হয়ে যাওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপরে মেডিকেল হয়। মেডিকেল যে খুব হাই প্রোফাইল হয় তা নয়, ওই একেবারে টুকটাক, মানে যেগুলো না করালেই নয় সেইগুলো হয় মেডিকেল, এতে নিয়ে অত ঘাবড়ানোর বিষয় নেই। মেন হচ্ছে টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1 হচ্ছে কোয়ালিফাইং, মানে এখানে 200 নাম্বারের মধ্যে পরীক্ষা হয়, এবং সেই 200 নাম্বারের মধ্যে 140-এর ওপরে তোমাকে পেতে হবে, তবে তুমি কোয়ালিফাই করতে পারবে। তারপরে মেন্স, তো এই টায়ার 1 হয়ে যাওয়ার 2 মাস পর মেন্স হয়, মোটামুটি 56 দিন 60 দিন পর মেন্স হয়। তো সেই মেন্সে কিন্তু তোমার মেরিট লিস্ট ঠিক করবে। তুমি প্রিলিমসে 200-র মধ্যে 200 পাও, বা 200-র মধ্যে 190 পাও, নো ম্যাটার, তোমাকে মেন মেরিট তোমাকে বানাতে হবে এই মেন্সের ওপর থেকে। মেন্স 390 নাম্বারের মধ্যে পরীক্ষা হয়, সেই 390-এর মধ্যে তোমাকে 330-এর ওপরে তো টার্গেট রাখতে হবে। মানে যেভাবে কম্পিটিশন বাড়ছে, 330-এর ওপরে টার্গেট রাখতে হবে। এবার অনেকে বলবে যে দাদা এই বছর তো হাই কাট অফ গেল। দেখো এই বছর বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে, এবং আগামী বছর থেকে সে ধরনের ঘটনাগুলো ঘটার কোনো চান্স থাকবে না। তো 330 তোমাকে টার্গেট রাখতে হবে মেন্সে, সিজিএলের মেন্সে। এবার দেখো আমরা টায়ার 1 এবং টায়ার 2-র যে ডিটেলড সিলেবাস, সেটা জানবো যে কোন সাবজেক্টগুলো এখানটাতে আসে। টায়ার 1, এই টায়ার 1 যে পরীক্ষাটা হয়, এই টায়ার 1 পরীক্ষাতে 4টে সাবজেক্ট আসে: ম্যাথস, রিজনিং,
ইংলিশ এবং জিকে, এবং টোটাল টাইম থাকে 1 ঘন্টা 60 মিনিট। 60 মিনিটের মধ্যে এই ম্যাথস, রিজনিং, ইংলিশ, জিকে তোমাকে করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 25, ম্যাথ 25টা কোশ্চেন থাকবে, রিজনিং 25টা কোশ্চেন থাকবে, ইংলিশ 25টা কোশ্চেন থাকবে, এবং জিকে জিএস থেকেও 25টা কোশ্চেন আসবে। এই জিকের ফুল ফর্ম হচ্ছে জেনারেল কিন্তু নলেজ। জেনারেল নলেজের মধ্যে তোমার জেনারেল স্টাডি, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু পড়ছে। এই যে 25টা করে কোশ্চেন আসবে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 2, এবং তুমি যদি একটা ভুল করো তাহলে সেই ক্ষেত্রে তোমার 0.5 নেগেটিভ হয়ে যাবে, 0.5। তো 2 নাম্বার থাকার জন্য, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 নাম্বার থাকার জন্য প্রত্যেকটা সাবজেক্ট থেকে 50 করে নাম্বার আসে, এবং 50 করে নাম্বার আসার কারণে যে টোটাল 100খানা কোশ্চেন থাকে, সেই টোটাল 100খানা কোশ্চেন থেকে টোটাল নাম্বার আসে আমাদের 200, এবং এই 200র মধ্যে আমার যে সেফ স্কোর, 200র মধ্যে আমার যে সেফ স্কোর সেটা হচ্ছে 140 থেকে 160 সেফ স্কোর। 200র মধ্যে তুমি যদি 140 বা 160কে টার্গেট করো বা তুলতে পারো, তাহলে আরামসে তুমি সেভ করে আছো এবং তোমার প্রিলিমস কিন্তু কোয়ালিফাই হয়ে গেছে। এমন একটা সময় ছিল যখন 120, 25এও হয়ে যেত, কিন্তু এখন যেহেতু কম্পিটিশন বাড়ছে সেই জন্য 140, 160 একেবারে ন্যূনতম। অনেকে ভাবে যে প্রিলিমস এবং মেন্স তো আলাদা আলাদা হয়, তাহলে প্রিলিমস এবং মেন্সের যে সিলেবাস সেটা কি আলাদা আলাদা? না, একদমই আলাদা আলাদা নয়, একেবারে সেম। প্রিলিমসে যা আসে মেন্সেও তাই আসে, 90% সেম জিনিস থাকে, এবং বাকি যে 10% সেই 10% জিনিসটা এক্সট্রা থাকে, একটু ডিপ থাকে, একটু হার্ড থাকে। এবার যখন প্রিলিমসের জন্য প্রিপারেশান নেবে, 140 তো প্রিলিমসে তুলতে হবে, এবং প্রিলিমসের জন্য যখন প্রিপারেশান নেবে তখন নিশ্চয়ই মক টেস্ট দেবে। তো মক টেস্টে 160 থেকে 170 টার্গেট রাখতে হবে, এবং যে পার্সেন্টাইলে টার্গেট রাখতে হবে 95% টার্গেট, মানে প্রতি 100 জনের মধ্যে 95 জনকে তুমি যেন পেছনে ফেলে এগিয়ে যেতে পারো। এটা হচ্ছে পার্সেন্টাইল, 95% তোমাকে রাখতে হবে। এবার দেখো টায়ার 2 বা মেন্স। টায়ার 2 মেন্সে অনেকগুলো সাবজেক্ট আছে, একটু মনোযোগ সহকারে শুনবে ভালো করে। দেখো টায়ার 2কে বিভিন্ন সেকশনে ভাগ করেছে। এটা প্রথম সেকশন, প্রথমে এই সেকশনে পরীক্ষাটা হয়ে যায়, তারপরে এই সেকশনে পরীক্ষাটা হয়, তারপরে এই সেকশনে পরীক্ষাটা হয়, তারপরে কিছুটা ব্রেক দেয়, তারপরে টাইপিং টেস্ট হয়, মানে বিভিন্ন সেকশন এখানে আছে। একসাথে একেবারে প্রিলিমসের মতো হয় না যে একটা টাইম থাকবে, টোটাল টাইম থাকবে, সেই টোটাল টাইমের মধ্যে তোমাকে সব করতে হবে না। এখানে আলাদা আলাদা ভাগ করা হয়েছে, টাইম স্লট দেওয়া আছে, এই টাইমের মধ্যে এই সাবজেক্ট, এই টাইমের মধ্যে এই সাবজেক্ট, এই টাইমের মধ্যে এই সাবজেক্ট, তারপরে ব্রেক, তারপর টাইপিং। দেখো এবার আমাদের যে তুমি যখন এক্সাম হলে ঢুকবে, তো প্রথমে যে সেশনটা খুলে যাবে সেখানে শুধু ম্যাথস এবং রিজনিং করতে পারবে। ইয়েস, ম্যাথ এবং রিজনিং টোটাল টাইম থাকবে 1 ঘন্টা। এখানে টোটাল টাইম থাকবে 1 ঘন্টা, ম্যাথ এবং রিজনিং টোটাল টাইম থাকবে 1 ঘন্টা। এখানে 30টা কোশ্চেন থাকবে। ইয়েস, এখানে 30টা কোশ্চেন থাকবে, ম্যাথস থেকে 30টা কোশ্চেন, রিজনিং থেকে 30টা কোশ্চেন। প্রিলিমসে যেখানে 25টা কোশ্চেন দেখা গিয়েছিল, মেন্সের ক্ষেত্রে কিন্তু 5টা কোশ্চেন বেড়ে গিয়ে 30টা কোশ্চেন। এবার এখানে প্রত্যেকটা কোশ্চেন পারার জন্যে 3 নাম্বার করে দেবে। তুমি যদি একটা কোশ্চেন ঠিক করতে পারো 3 নাম্বার, এবং একটা কোশ্চেন যদি ভুল করতে পারো তাহলে তোমার -1 হয়ে যাবে। রিজনিংয়ের ক্ষেত্রেও তাই। তো টোটাল নাম্বার 90 করে আসে, 30টা করে কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মান 3 করে থাকার কারণে 90 আসে। তো 1 ঘন্টার সময়ে টোটাল নাম্বার হচ্ছে 180, 90 180। তো এটা হচ্ছে তোমার ম্যাথস এবং রিজনিং। ম্যাথস রিজনিং থেকে 30টা করে কোশ্চেন আসবে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 3, এবং -1 থাকবে নেগেটিভ, এবং 1 ঘন্টা টাইম থাকবে। এবার ম্যাথের জন্য তোমাকে কী করতে হবে জানো তো? ম্যাথে তোমাকে 85+ টার্গেট কিন্তু রাখতে হবে। ম্যাথস যেহেতু একটা গেম চেঞ্জার এবং ফুল নাম্বার এখানে আসে, সেই জন্য ম্যাথসে 85 টার্গেট করতে হবে, এবং চেষ্টা করতে হবে 30 মিনিটের মধ্যে ম্যাথ শেষ করার। তুমি মক টেস্টে দাও বা এক্সাম হলেই থাকো না কেন, 85 তোমাকে টার্গেট করতে হবে এবং 35 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। রিজনিংয়ের ক্ষেত্রেও তাই 85 টার্গেট করতে হবে এবং 25 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। এবার এটা যখন কমপ্লিট হয়ে যাবে, ম্যাথ রিজনিংয়ে 1 ঘন্টা যখন কমপ্লিট হয়ে যাবে, তুমি পারো আর না পারো যাই করো না কেন, 1 ঘন্টা হয়ে গেলে অন্য একটা সাইট কিন্তু খুলে যাবে। তখন সেখানে শুধুমাত্র ইংলিশ আর জিকে দেওয়া যাবে, ইংলিশ আর জিকে। ইংলিশ থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, 45-45টা কোশ্চেন আসে ইংলিশ থেকে, আর জিকে থেকে সব থেকে কম কোশ্চেন 25টা। মানে প্রিলিমসে যা কোশ্চেন ছিল, মেন্সের ক্ষেত্রেও জিকে জিএস থেকে সেম কোশ্চেনে আসছে, অন্যান্য সাবজেক্টে কোশ্চেন সংখ্যা বেড়েছে। তো ইংলিশে 45টা কোশ্চেন আসার কারণে সব থেকে হাইয়েস্ট নাম্বার আসে তোমার ইংলিশে। 390-এর মধ্যে যে পরীক্ষা হয়, সেই 390-এর মধ্যে 135-এ আসে ইংলিশ থেকে। জাস্ট ইম্যাজিন ইংলিশের ওয়েটেজ কতখানি, জাস্ট ভাবো। আর প্রিলিমস থেকে আসে, আর জিকে জিএস থেকে আসে 75। টোটাল টাইম থাকে এখানেও 1 ঘন্টা টাইম থাকে, এবং 210 নাম্বার আসে। তো প্রথম সেশনে টোটাল নাম্বার ছিল 180, একই ঘন্টা টাইম, সেম টাইম, এবং
পরের সেশনে 210 নাম্বার আসে পরীক্ষাতে এবং 1 ঘন্টা টাইম। এখানে কোশ্চেন বেড়ে গিয়েছে কিন্তু টাইম ফিক্সড আছে। এবার কি করবে, ইংলিশে 120 প্লাস টার্গেট তো রাখতে হবে। এমন নয় যে 135 টার্গেট এখন থেকে রাখবো, একটু ডিমোটিভেটেড ফিল করবে। তো 120 টার্গেট রাখো, পড়তে পড়তে আরামসে 135 পর্যন্ত যাওয়া যাবে। তো 135 এখন টার্গেট রাখো এবং চেষ্টা করবে 35 মিনিটসের মধ্যে যেন কম প্রত্যেকটা কোশ্চেন যেন সলভ হয়ে যায়। সে মক টেস্ট দাও আর এক্সাম হলেই থাকো না কেন। আর এখানে 75-এর মধ্যে 50 তোলার টার্গেট রাখবে, 50 তোলার চেষ্টা করবে এবং 10 মিনিট টাইমের মধ্যে শেষ হয়ে যায়। খাটাক করতে করতে এগুলো হয়ে যায় তাড়াতাড়ি। এবার এইগুলো যখন হয়ে যাবে ম্যাথস রিজনিং সেকশনও কমপ্লিট 1 ঘন্টার মধ্যে, ইংলিশ জিকে সেশনও কমপ্লিট 1 ঘন্টার মধ্যে। তারপরে যে আরেকটা যে উইন্ডো ওপেন হয়ে যাবে সেটাতে কম্পিউটার থাকবে। কম্পিউটারে মার্কস কিন্তু অ্যাড হয় না, এটা জাস্ট কোয়ালিফাই। এখানে একটা নির্দিষ্ট নাম্বার তুলতে হয়। 20টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 3, একটা ভুল হওয়ার জন্য 1 নাম্বার নেগেটিভ। 60 নাম্বারের মধ্যে তোমাকে 40 মিনিমাম তো তুলতেই হবে এবং 15 মিনিট টাইম থাকবে। এখানে বেশি টাইম থাকবে না, দেখো 20খানা কোশ্চেন আর 15 মিনিট টাইম, এটা একেবারে আনফেয়ার ধরনের হয়ে গেল। তো এই 15 মিনিটের মধ্যে কম্পিউটারটাকে কমপ্লিট করতে হবে এবং মিনিমাম 60 নাম্বার কিন্তু এখানে তুলতে হবে কম্পিউটারের ক্ষেত্রে। তো যখন তোমার ফার্স্ট সেশন কমপ্লিট হয়ে যাবে, ম্যাথ রিজনিং কমপ্লিট হয়ে যাবে, ইংলিশ জিকে কমপ্লিট হয়ে যাবে, তারপরে কম্পিউটার যেটা কোয়ালিফাই সেটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন একটা ছোট একটু ব্রেক দেবে, আধা ঘন্টার একটা ব্রেক দেবে বা 10 মিনিটের একটা ব্রেক দেবে। তো ব্রেকের পর তোমার টাইপিং টেস্টটাও কোয়ালিফাই, এটা মাস্ট। অনেকে এই সেশনগুলোতে একেবারে সব কিছু ঠিক করার পরে টাইপিংয়ে গিয়ে বাদ হয়ে যায়। এবার টাইপিংয়ে প্রথমে একটু ডেমো দেয়, 10 মিনিট ডেমো দেয়। প্রথমে ডেমো দেখে দেবে, এমন না যে খাটাক স্টার্ট হয়ে যাও। প্রথমে ডেমো দেবে যে কিবোর্ড ঠিক আছে কিনা, মাউস ঠিক আছে কিনা, সমস্ত কিছু তোমরা যে কীগুলো থাকে সেগুলো ঠিক আছে কিনা প্রথমে 10 মিনিটে দেখিয়ে দেবে ডেমো। তারপরে 15 মিনিট, তারপরে ডেমো দেওয়ার পর 15 মিনিট তোমার টাইপিং টেস্টের জন্য টাইম দেবে এবং সেখানে টাইপ করতে হবে এবং 30টা ওয়ার্ড পার মিনিট তোমার টাইপিং স্পিড থাকতে হবে। 30টা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে এবং চেষ্টা করবে বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন 40টা ওয়ার্ড পার মিনিট যেন থাকে। 40টা ওয়ার্ড পার মিনিট টার্গেট করতে হবে, তবে কিন্তু এক্সাম হলে গিয়ে 30টা ওয়ার্ড পার মিনিট হবে। তো টাইপিং এটা জাস্ট কোয়ালিফাইং। মোটামুটি প্রিলিমস হয়ে যাওয়ার পরও প্র্যাকটিস করলে হবে বা প্রিলিমস শুরু হওয়ার 2-3 মাস আগে থেকে টাইপিং টেস্ট করলেও কিন্তু হয়ে যায়। এটা খুব একটা মুশকিল না, জাস্ট প্র্যাকটিস করলে হয়ে যায়, প্র্যাকটিসের উপর নির্ভর করে। এগুলো গেল টায়ার 2 সিলেবাস। এই টায়ার 2 সিলেবাসে টোটাল কোশ্চেন আসে 150টা। তো এবার টোটাল নাম্বার থাকে 390। এবার এখানে কেউ ওরকম গুণ করে দিও না, কারণ এখানে অনেক নাম্বার কিন্তু অ্যাড হচ্ছে না। তো মেন যেগুলো থাকে টোটাল সেখান থেকে 390 নাম্বার আসছে এবং টোটাল টাইম 2 ঘন্টা 15 মিনিট থাকছে। সে নাম্বার অ্যাড হোক বা না হোক বা কোয়ালিফাইং থাকুক না কেন, টোটাল টাইম হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। মানে এত ধরনের এই যে এত ধরনের সেশন, এগুলোতে টোটাল টাইম থাকবে 2 ঘন্টা 15 মিনিট। এবার মোটামুটি টার্গেট তোমাকে রাখতে হবে 330 থেকে 340-এর মধ্যে, আউট অফ 390-এর মধ্যে 330 মিনিমাম টার্গেট রাখতে হবে। এবং যেটা বললাম পার্সেন্টাইল রাখতে হবে 95%। মানে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যেন 100 জনের মধ্যে প্রতি 95 জনকে তুমি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছ, এটাকে পার্সেন্টাইল বলছে। তো এরকম এটা টার্গেট এরকম রাখতে হবে। সিলেবাস তো জেনে নিলে, টায়ার 1 টায়ার 2 একটা ওভারভিউ সেটা জেনে নিলে। এবার কোশ্চেন আসে কিভাবে শুরু করবে, কিভাবে প্রিপারেশান শুরু করবে। তো শুরু করার আগে প্রথমে তোমাকে একটা কথা বলে দিচ্ছি, প্রিপেয়ার ইয়োরসেলফ বিফোর প্রিপারেশন। এই প্রিপারেশান স্টার্ট করার আগে, প্রিপারেশানের ফিল্ডে আসার আগে, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ, কারণ এটা একটা ম্যারাথন। এখানে বহুত সময় লাগে, 8 থেকে 9 মাস মোটামুটি সিলেবাস কমপ্লিট করতে লেগে যায়। এবং এই 8-9 মাস সিলেবাস কমপ্লিট কখন হবে, যখন 6 থেকে 7 আওয়ার ডেলি প্রিপারেশান টাইমে দেওয়া যাবে, 6 থেকে 7 ঘন্টা ডেলি যখন পড়া যাবে, তখনই 8 থেকে 9 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হবে। একেবারে ম্যান্ডেটারি এই টাইমটা। এবং তুমি যখন যে টাইমে প্রিপারেশান শুরু করবে, সেই সময় থেকে শুরু করে টিল জয়নিং, মানে যখন থেকে শুরু বা ধরো এক্সাম দিচ্ছ বা প্রিলিমসের নোটিফিকেশান বেরোচ্ছে, সেখান থেকে শুরু করে একেবারে জয়নিং পর্যন্ত তোমার টাইম লেগে যাবে 1 থেকে 1.5 বছর মতো। যখন প্রিপারেশান শুরু করবে তখন থেকে একেবারে জয়নিং পর্যন্ত এই টাইমটা 1 থেকে 1.5 বছর টাইমটা লেগে যাবে। অর্থাৎ এখানে একটা সময় লাগে, ম্যারাথন টাইপের প্রচুর সময় লাগে। তো যখন প্রিপারেশান ফিল্ডে যখন আসছো, তোমাকে ভেবে নিতে হবে যে ইউ হ্যাভ টাইম টু গিভ। সময় লাগছে তো সেই ভাবনা চিন্তা, সে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে কিন্তু এখানে আসতে হবে। এরকমটা নয় যে আমি অন্যের কথা শুনলাম, আজকের এই ভিডিওটা দেখলাম বা একজন বলেছে বা ইউটিউবে আমি একটা রিলস দেখলাম, সেখান থেকে আমি আমার প্রিপারেশান শুরু করব। এরকম করলে কিন্তু একদম হবে না, এটা একদম
করবে না, কারণ একটা স্ট্রং রিজন থাকা চাই। কারণ এই প্রিপারেশনের সময়ে তোমার মধ্যে এমন মেন্টালি প্রেশার আসবে, ডিপ্রেশন আসবে, সোশ্যাল থেকে কাট অফ হতে হবে, ব্রেকআপ, লাভ প্রবলেম, বিভিন্ন রকমের এত এত ঘটনা আসবে যে এখানে মেন্টালি স্ট্রং থাকতে হবে এবং একটা স্ট্রং রিজন থাকতে হবে। কীরকম স্ট্রং রিজন? অনেকের স্ট্রং রিজন এরকম থাকে, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, ফ্যামিলির যে আর্থিক অবস্থা সেটা ভালো থাকে না। অনেকের সোসাইটিতে মর্যাদা থাকে না, যে পরিবারকে হেয় করে পাড়াতে, সমাজে। তো সেই কারণে সোসাইটির মর্যাদার জন্য আমাকে এক্সাম কোয়ালিফাই করতে হবে, এরকম টার্গেট থাকে অনেকের। অনেকের লাভ প্রবলেম থাকে, অনেকে ব্রেকআপ প্রবলেম থাকে, বিভিন্ন রকমের সমস্যা থাকে। তো এরকম ধরনের একটা স্ট্রং রিজন কিন্তু একটা থাকতে হবে এক্সামে আসতে গেলে। কারণ যখন তুমি মুখ থুবড়ে পড়বে প্রিপারেশন স্টেজে, তখন এই স্ট্রং রিজনটাই কিন্তু তোমাকে ওঠাতে সাহায্য করবে। তো অ্যাট ফার্স্ট প্রিপারেশন শুরু করার আগে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ক্লিয়ার হোয়াই, ইয়োর হোয়াই, যে কেন তুমি এক্সামে আসছো, কেন তুমি এক্সাম দিচ্ছ, এই হোয়াইটা কিন্তু ক্লিয়ার করতে হবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য একেবারে সর্বজনীন সমস্যা। কি সমস্যা? একটা এক্সামে প্রিপারেশান নিচ্ছে, দেখা গেল কেউ এমটিএসের প্রিপারেশান নিচ্ছে এবং প্রিপারেশান শুরু করার 2 মাস পর ফুড এসআই নোটিফিকেশান বেরিয়ে গেল। তখন কি করবে জানো? সে এমটিএসের প্রিপারেশান ভার্মে যাক, সে ফুড এসআইয়ের প্রিপারেশান নিতে লাগবে। ফুড এসআই হবে না, আবার এমটিএস আসবে। এবার এমটিএসে যখন আসলো দেখছে আবার ক্লার্কশিপের এক্সাম হচ্ছে, তখন আবার এমটিএস ভার্মে যাক, ক্লার্কশিপের জন্য প্রিপারেশান নিতে যাচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের সর্বজনীন সমস্যা। সেই কারণে কারোর 5 বছরও লেগে যায় এই সেম মিস্টেকের কারণে। তো এমনভাবে প্রিপারেশন নেবে, মাথার মধ্যে গেঁথে রাখবে নো আদার অপশন, কোনো অপশানে নেই। সিজিএল, সিএইচএসএল, এমটিএস ছাড়া অন্য কোনো অপশান নেই। তুমি এক্সাম দাও ভালো, এক্সাম দাও, কিন্তু মাথার মধ্যে যেন থাকে নো আদার অপশান। আমি এক্সাম দেবো, কিন্তু আমার মেন টার্গেট সিজিএল, আমি সিজিএলে সিলেক্ট হবো, এরকম মেন্টালিটি রাখতে হবে। আরে ভাই তুমি এক্সাম দাও, তুমি যে কোনো এক্সাম দাও, ফুড এসে সিলেক্ট হয়ে যাও, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকমটা যেন না হয় যে ফুড এসের চক্করে বা আরও এক্সামগুলো আছে ওগুলো চক্করে তোমার মেন প্রিপারেশনই বৃথা হয়ে গেল। না, ওরকমটা যেন না হয়। তো অনেকে কী করে, প্রিপারেশনের সময় গ্রুপ ডির জন্য গ্রুপ ডি নোটিফিকেশন আসলে গ্রুপ ডিতে মুভ করে যায়, এনটিপিসিতে শিফট হয়ে যায়, ব্যাংক, ডাব্লিউবিপি, এগুলো তো আমাদের মানে কি বলবো, এইগুলো ফুড এসআই, এগুলোর জন্য কেন যে প্রিপারেশন নেয় কে জানে। কোনো মানে সেরকম ধরনের প্রতি বছর এক্সামও তো হয় না, তাও এইগুলোর জন্য সবারই এত মাথা ব্যথা। আরে সিজিএল, সিএইচএসএল, এমটিএস সারা বছর হচ্ছে ভাই, সেইগুলোর জন্য প্রিপারেশন নাও। সিজিএল হবে না, সিএইচএসএল হয়ে যাবে, সিএইচএসএল হবে না, এমটিএস হয়ে যাবে, এমটিএস হবে না, পুলিশ হবে না, ডাব্লিউবিপি হবে না, জিডি তো আরামস হয়ে যাবে, সিপিও তো হবে। তো সেগুলোর জন্য প্রিপারেশন নাও। মানে ওয়েস্ট বেঙ্গলের মানে এটা একটা মেন সমস্যা এবং এই কারণে অনেকের 5 বছর লেগে যায়। তুমি খোঁজ নিয়ে দেখো, অনেক ভুরি এরকম উদাহরণ তুমি দেখতে পেয়ে যাবে। এবার দেখো, তোমাকে সর্বপ্রথম তোমার যে একটা বেস্ট তোমার এম ফর বেস্ট পোস্ট, কোন পোস্টটা তোমার ভালো লাগে? অনেকের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার হতে চায়, অনেকে মিনিস্ট্রি এক্সটার্নাল অ্যাফেয়ার্সে যেতে চায়, অনেকে ইডি, সিবিআই এগুলোতে যেতে চায়। তো তোমার একটা প্রধান একটা টার্গেট, একটা মেন টার্গেট মনে কিন্তু ফিক্সড করে নিতে হবে এবং মেন্টালি প্রিপেয়ার হতে হবে। তোমাকে মেন্টালি প্রিপেয়ার ইয়োরসেলফ, কারণ এই এক্সাম বহুত সময় নেয়, অনেকটা সময় নেয়। কারণ এই প্রিপারেশনের ফেজে কখনো ডিপ্রেশন আসবে, কখনো সোশ্যাল থেকে কাট অফ হতে হবে, সোসাইটি থেকে। ধরো অনুষ্ঠান হচ্ছে, সেই টাইমে তোমার একটা মক টেস্ট পড়ে গেলো, তো তোমার সেই অনুষ্ঠানে তো যাওয়া যাচ্ছে না মক টেস্ট ছেড়ে। তারপরে ফেলিয়ার্স, বিভিন্ন রকমের সমস্যা হবে। সিজিএল, তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ম্যাথ স্টার্ট করছো, সেটা পড়ছো আবার ভুলে যাচ্ছো, বিভিন্ন রকমের ফেলিয়ার্স আসবে, লিভ, সমস্ত কিছু তোমাকে ছাড়তে হবে, স্যাক্রিফাইস করতে হবে, লাভ প্রবলেম, বিভিন্ন রকমের সমস্যা। তো তোমাকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োর সেলফ মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে না, এই এক্সামটা 8 থেকে 9 মাস সময় নেয় এবং ডেলি তোমাকে 6 থেকে 7 ঘন্টা এর মধ্যে দিতে হবে। তুমি যাই করো না কেন, তুমি জব করো, কলেজে পড়ো, যাই করো না কেন, এই টাইমটা কিন্তু লাগবেই। দেখো, তোমরা বলবে যে দাদা তুমি তো সবই বলে, এবার আইডিয়া বা একটা প্ল্যান দাও। দেখো, সর্বপ্রথম তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। সর্বপ্রথম তোমাকে কী করতে হবে? সিলেবাস কমপ্লিট করতে হবে। ইন্টারনেটে সার্চ করে তোমাকে সিলেবাসটা দেখে নিতে হবে। বা এখানে আমি মোটামুটি সিজিএলের ম্যাথস, সিজিএলের ইংলিশ, ভোকাবুলারি, জিকে যে সেগুলোর সিলেবাসটা আমি বলেছি, আরও সিলেবাস বলবো। বা তুমি ইন্টারনেটে এখনও সার্চ করে সিলেবাসগুলো দেখে নিতে পারো। তো সিলেবাসগুলো দেখে নেওয়ার পর তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। এবার সিলেবাসটা কীভাবে কমপ্লিট করতে হবে? তোমাকে একটা টিচার ফিক্সড করে নিতে হবে। একটা টিচার, সে বেঙ্গলি মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক, হিন্দি মিডিয়াম হোক, যে কোনো মিডিয়ামেরই হোক না কেন, তোমাকে একটা টিচার কিন্তু ফিক্সড করে নিতে হবে। এরকমটা যেন না হয় যে ম্যাথসের 20খানা কোশ্চেন অমুক টিচার থেকে পড়ছো, তারপরে অন্য একটা স্যার ইউটিউবে কোনো 247-এর কোনো চ্যানেল হোক বা অন্য কোনো চ্যানেল থেকে দেখা গেলো একটা পিওয়াইকিউ সিরিজ নিয়ে চলে আসলো, এবার সেখানে মুভ হয়ে গেলে না, ওরকম যেন না হয়। একটা ফিক্সড টিচার্স তোমার থাকতে হবে, ফিক্সড বুকস তোমাকে থাকতে হবে। যে একটা বুক কিনলে 3000 পিওয়াইকিউ কোশ্চেন আছে ম্যাথসের, দেখা গেলো 200খানা কোশ্চেন কমপ্লিট করার পর অন্য একটা বাজারে বই বেরিয়েছে বলে সেটাতে মুভ হয়ে গেলে না, এরকমটা যেন না হয়। একটা ফিক্সড বুকস যেটা থাকবে সেটা কমপ্লিট করার পর অন্যতে মুভ হতে পারো। ফিক্সড মেন্টরস থাকতে হবে। যেমন ধরো, ফিক্সড মেন্টরস হিসেবে আমার এই চ্যানেলটা তো আছে, একটা ফিক্সড মেন্টরস তোমার একটা থাকতে হবে। তারপরে ফিক্সড মক টেস্ট প্ল্যাটফর্ম, টেক্সট বুক হচ্ছে একটা বেস্ট মক টেস্ট প্ল্যাটফর্ম। সেই টেক্সট বুককে তোমার ফিক্সড রেখে প্রিপারেশন তোমাকে নিতে হবে। তো সিলেবাস কমপ্লিট করার জন্য এগুলো করতে হবে, ফিক্সড টিচার, ফিক্সড বুকস, ফিক্সড মেন্টরস এবং ফিক্সড
প্ল্যাটফর্ম। এবার সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে প্রিভিয়াস ইয়ার্স পেপার্স সেটাকে সলভ করতে হবে লাস্ট 3 ইয়ার্স। যেহেতু 26-এ এক্সাম দেবে বা 25-এ যারা এক্সাম দিচ্ছ, তো 26-এ যারা এক্সাম দেবে লাস্ট 3 ইয়ার্সে যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সেটাকে কিন্তু তোমাকে সলভ করতে হবে। একটা কথা মনে রাখবে, কৃষক জমি যেভাবে চাষ করে ঠিক সেভাবে তোমাকে পিওয়াইকিউ কোশ্চেনে একেবারে চাষ করে ঘষে তোমাকে শেষ করে দিতে হবে। পিওয়াইকিউ কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পিওয়াইকিউ কোশ্চেন তোমাকে সলভ করতে হবে যে কোনো মূল্যে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের এটাই হচ্ছে মেন সমস্যা। পিওয়াইকিউ হচ্ছে তোমার এসপিজি কমান্ডো। আমাদের পিএমকে যেভাবে এসপিজি কমান্ডো প্রোটেক্ট করে, তেমনি পিওয়াইকিউ তোমাকে প্রোটেক্ট করবে, এসপিজি কমান্ডো হিসেবে তোমাকে প্রোটেক্ট করবে এক্সামের ডিফিকাল্ট কোশ্চেন থেকে। কারণ পিওয়াইকিউ কোশ্চেন যখন তুমি সলভ করবে তখন কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে তার একটা আন্দাজ আগে থেকেই ক্লিয়ার হয়ে থাকবে। এবার মক টেস্ট, তুমি মক টেস্ট কী করবে? মক টেস্ট দেখো ম্যাক্সিমাম অ্যাজ ইউ ক্যান, ম্যাক্সিমাম তুমি যত মক টেস্ট দিতে পারো। যেমন আমি টার্গেট করেছি 1000খানা মক টেস্ট ম্যাথস থেকে, তো এরকমভাবে তুমি টার্গেট রাখতে পারো। সেরকম ম্যাক্সিমাম মক টেস্ট অ্যাজ ইউ ক্যান, যতটা মক টেস্ট দেওয়া যায় সেরকম মক টেস্ট করবে। সেটার অ্যানালাইসিস উইদাউট অ্যানালাইসিস, অনেকে বলবে, এরকম অনেক চ্যানেলেও এরকম দেখায় যে প্রতিদিন একটা করে মক টেস্ট দাও। এবার প্রতিদিন দেখো তুমি যদি মক টেস্ট দাও তাহলে তার তো একটা অ্যানালাইসিস করতে পারবো বা করতে হবে। এবার মক টেস্ট অ্যানালাইসিস করতে মোটামুটি 2 ঘন্টা চলে যায়। এবার 2 ঘন্টা মক টেস্ট দিচ্ছ, 1 ঘন্টা 2 ঘন্টা অ্যানালাইসিস, 3 ঘন্টা মক টেস্টে চলে যাচ্ছে প্রতিদিন, তাহলে বাকি সাবজেক্টগুলো কখনই পড়বে আর প্রিপারই কখনো হবে? তো একেবারে প্রিপারেশনের শুরুতে, প্রিপারেশনের ফেজে তোমাকে মক টেস্ট কীরকম কী দিতে হয় না দিতে হয় সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু মক টেস্ট যখন দেবে তখন সেগুলোর অ্যানালাইসিস করবে এবং তোমার প্রিপারেশনের এবং মক টেস্ট ছাড়া, উইদাউট মক টেস্ট ছাড়া তোমার প্রিপারেশন হচ্ছে খড়ের চালের পুড়ে ঘর বা ঝড়ের মতো, একেবারে তুমি উড়ে চলে যাবে ঝড়ের মতো। সিলেবাস কমপ্লিট করার পরে পিওয়াইকিউ পরে মক টেস্ট, তারপরে মক টেস্টের অ্যানালাইসিস। এটা হচ্ছে মেন একটা ওভারভিউ। আমি তোমাকে বলবো, দেখো তোমার কাছে ধরো সাপোজ যেহেতু 26-এ এক্সাম দেবে, 10 থেকে 12 মাস আরামসে আছে। তো এই ভিডিওটা যখন দেখছো 7 থেকে 10 দিন, 1 সপ্তাহ ধরে তুমি রিসার্চ করো, 1 সপ্তাহ ধরে তুমি ইন্টারনেটে রিসার্চ করো সিজিএল সম্পর্কে, সিজিএলের পোস্ট সম্পর্কে। সিজিএল তো আমি ওভাবেই বলে দিলাম, পোস্ট সম্পর্কে কীরকম কীভাবে প্রিপারেশন হয় সেটা তুমি রিসার্চ করে ইচ অ্যান্ড এভরি টপিক ইন্টারনেটে, গুগল, ইউটিউব, যেটা ইচ্ছা। এবং তারপরে যে 8 মাস তোমার প্রিপারেশন ফেজ, যে 8 মাস সময়টা, সেখানে তুমি সিলেবাস কমপ্লিট করবে। সিলেবাস যে যা পড়বে, যে চ্যাপ্টারগুলো পড়বে তার রিভিশন দিতে হবে। রিভিশন দেওয়ার পাশাপাশি পিওয়াইকিউ কোশ্চেন সলভ করতে হবে, সেগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং মক টেস্ট এগুলো করতে 8 মাস সময় লেগে যাবে। এবং তারপরে যে 2 মাস সময় বা 2-3 মাস সময়টা থাকবে সেটা ফুল ফেজ রিভিশন। আমরা 8 মাসের সময় যে রিভিশনগুলো দিয়েছি সিলেবাসে, সেগুলো এক একটা চ্যাপ্টার, কিন্তু 2 মাস 8 মাসে আমার সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর, 8 মাসে আমার সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর এই 2 মাসে তোমাকে ফুল ফেজ রিভিশন, একেবারে ফুল ফেজ রিভিশন তোমাকে কিন্তু দিতে হবে। তারপরে তার পাশাপাশি ফুল মক টেস্ট দিতে হবে এবং তার একটা অ্যানালাইসিস কিন্তু তোমাকে করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ওভারভিউ, যে প্রথম 10 দিন তুমি সার্চ করলে, তার মেন্টালি প্রিপেয়ার হলে যে কী করবে না করবে, এই জিজ্ঞাসা করলে, ভিডিও দেখলে, আমার ভিডিওটা বারবার দেখলে, তোমার কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে থাকুক না কেন, বা তোমার যদি কোনো কেউ থেকে থাকে তাকে জিজ্ঞাসা করবে যে কী করা উচিত না করা উচিত, বিভিন্ন জায়গায় সার্চ করবে। তারপরে প্রিপারেশনে মুভ হবে 10 দিন কেটে যাওয়ার পর। তারপরে এই 8 মাস তোমার প্রিপারেশনের সিলেবাস কমপ্লিট হতে তোমার লেগে যাবে। তারপরে বাকি যে 2 মাসটা আছে এখানে এইগুলো করবে, ব্যাস তুমি প্রিপারেশনের জন্য পুরো কমপ্লিট, একেবারে এক্সাম ক্র্যাক করার জন্য। এবার দেখো, এই যে অনেকে ডিমোটিভেটেড হয়ে পড়ে যে এরকম, যে এই যে এখানে 8 মাস এখানে 10 মাস, তুমি যখন প্রিপারেশন শুরু করবে তখন তোমার যে নাম্বারের গ্রাফ আস্তে আস্তে বাড়বে। তারপরে কিছুটা মাস চলে যাওয়ার পর আস্তে বাড়তে থাকবে। তারপরে একটা সময় চলে যাওয়ার পর একেবারে হঠাৎ লেভেলে বেড়ে যাবে এবং 150 লেভেল পর্যন্ত তুমি চলে যাবে 200-র মধ্যে। এবং এই সময় এইখানটাতে যেতে হলে তোমাকে এতগুলো মাস কিন্তু ধৈর্য ধরে প্রিপারেশন নিতে হবে, তবে এই জায়গাটায় যাওয়া যাবে। এবার দেখো, প্রথম হচ্ছে আমার এই ভিডিওতে মোটামুটি এটা ছিল প্রথম ভিডিও। তো ফুল প্রিপারেশন স্ট্র্যাটেজির একটা ওভারভিউ, এটাতে ডিটেলসে সমস্ত কিছু নেই। ম্যাথসের জন্য কী করবে, ইংলিশের জন্য কী করবে, রিজনের জন্য কী করবে, জিকে জিএসের জন্য কী করবে। যদিও এমটিএসের জন্য জিকে জিএস ম্যাথস এবং ইংলিশের জন্য আছে, কিন্তু সিজিএল পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো নিয়ে আলাদা করে আসবে, সব ধীরে ধীরে আপলোড করব। তো এই ভিডিওটা ছিল ফুল প্রিপারেশন স্ট্র্যাটেজির একটা জাস্ট ওভারভিউ। এবার স্পেসিফিক টিপস এবং স্ট্র্যাটেজি ফর ম্যাথস, ইংলিশ, জিএস, রিজনিং, তাও আবার সিজিএল পয়েন্ট অফ ভিউ থেকে সেটা আসবে, আগামী দিনে আসবে, কয়েকদিনের মধ্যে আপলোড করে দেবো। এবং মক টেস্টের জন্য আলাদা সেপারেট আসবে, যে কীভাবে মক টেস্ট দেবে, কীভাবে দেবে না। তারপরে কীভাবে মক অ্যানালাইসিস করবে তার উপরে বিভিন্ন রকমের ভিডিও আপলোড হবে এই চ্যানেলের মধ্যে।
যেমনটা বললাম নেক্সট ভিডিওর মধ্যে সেপারেট ভিডিও ম্যাথস, রিজনিং, ইংলিশ, জিকে, জিএসের স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করা হবে। এবং আমি আবারও বলবো, যারা কলেজের থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার এবং বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা সিজিএল 2026 যারা দিতে পারবে তারা সিজিএল 2026কে টার্গেট করে চলো। সিজিএল না হলে এমটিএস আরামসে হয়ে যাবে, এমটিএস না হলে সিএইচএসএলও আরামসে কিন্তু হয়ে যাবে এই সিজিএলের জন্য যদি প্রিপারেশন নাও। এবার কেউ যদি এমটিএসকে টার্গেট করো তাহলে তার এমটিএস নাও হতে পারে, কিন্তু সিজিএলকে টার্গেট করে সেইভাবে সেই লেভেলে সেই ফোকাস দিয়ে যদি করো তাহলে সিএইচএসএল হয়ে যাবে, সিজিএল না হলে সিএইচএসএল হয়ে যাবে, সিএইচএসএল যাতে না হয় তাহলে কিন্তু এমটিএস হয়ে যাবে। আমার এই চ্যানেলের অনেক ভাই বোন আছো, অনেকেই আছো যারা এমটিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদেরকে বলবো একবার জাস্ট ভিডিওটা কমপ্লিটলি দেখো জাস্ট ওভারভিউ, তারপরে প্রিপারেশন স্টার্ট করবে কি করবে না সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু জাস্ট একবার দেখো, কারণ দেখলে তোমাদের চোখ খুলে যাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কী অবস্থা। এবং একটা কমিশন যে প্রতি বছর কন্ট্যাক্ট করে, একটা নয়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, জিডি, 5-6 রকমের এক্সাম কন্ডাক্ট করে। তো নেক্সট ভিডিওতে এই ধরনের সেপারেট টপিক নিয়ে আলোচনা করব, এবং আজকে যে ইংলিশের যে ফোর্থ রুলস, সেই ফোর্থ রুলসটা আজকে কমপ্লিট করব কিছুক্ষণ পরেই। তো ততক্ষণ পর্যন্ত স্টিক টু ইয়োর সিলেবাস, স্টিক টু ইয়োর প্রিপারেশান, স্টিক টু ইয়োর কনফিডেন্স। অন্য একটা ভিডিওতে আরও এই সেপারেট বিষয় নিয়ে আলোচনা করা হবে।